প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, যমুনা অভিমুখে যাত্রা, প্রকৌশল শিক্ষার্থীদের লাঠিপেটা পুলিশের। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু, জুলাই গণঅভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ। দৈনিক যুগান্তর, বছরে 200 কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার, সজীব ওয়াজেদের বিতর্কিত আদেশ এখনও বহাল। প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি, শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র। দৈনিক সমকাল, কম গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে বেশি ঝোঁক, জনপ্রশাসনের সংস্কার, প্রকৌশল শিক্ষার্থীদের শাটডাউনের ডাক। কালের কণ্ঠ, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অবরোধ সংঘর্ষে উত্তাল শাহবাগ। বাংলাদেশ প্রতিদিন, সেপ্টেম্বরের সংলাপ, ফেব্রুয়ারিতে ভোট, আফ্রিদিকে বাঁচাতে ফাঁসানো হলো বসুন্ধরা এমডিকে। মানব জমিন, প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল। ডাকসু ভিপি প্রার্থী জালাল কারাগারে। আমার দেশ, গুমের বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদ নির্বাচন হতে পারে 12ই ফেব্রুয়ারি। আমাদের সময়, বাইরে আন্দোলনের হুমকি, ভেতরে ভোট প্রস্তুতি, আজ নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে ইসি। কালবেলা শিরোনাম, বই ছাপার কাজ যাচ্ছে বিদেশিদের হাতে। সময়ের আলো শিরোনাম, মুখে বিরোধিতা, প্রস্তুতিতে সরব, রোডম্যাপ ঘোষণা আজ। খবরের কাগজ, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, ডিসেম্বরে তফসিল, শাহবাগ রণক্ষেত্র, আহত 30। দৈনিক করতোয়া, শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশত, জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন আজ ঘোষণা। রূপালী বাংলাদেশ, আস্থার বিমা বস্তায়, পুলিশের সাউন্ডগ্রেড লাঠিচার্জে আহত 60, সংকট দূর না হলে উন্নয়ন সম্ভব নয়, একটি সাক্ষাৎকার। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু আজকের প্রধান শিরোনাম যেটা, যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে পুলিশের শিক্ষার্থীদের লাঠিপেটা, পুলিশের জলকামান নিক্ষেপ এবং সব কিছু মিলিয়ে যে গতকাল ঢাকা শহরে যা ঘটল, বিশেষ করে প্রকৌশল শিক্ষা বা বুয়েট বা প্রকৌশল বিদ্যায় যারা পড়াশোনা করেন তারা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং সম্ভবত তাদের আন্দোলন করবার সেই ফুরসত থাকে না, কিন্তু তারা গত 2 দিন ধরে আন্দোলন করলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদেরও একটা সংকট আছে, তারা কেউ বলছেন তারা মুখোমুখি অবস্থান। সব কিছু মিলে গতকাল যে ঢাকা শহরে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনাটা কি নিরাপদ করা যেত কিনা, বা এই ঘটনাটা না ঘটতো এর প্রস্তুতি নেওয়া যেত কিনা। এই যে কিছু একটা ঘটলেই যমুনামুখী অভিমুখী মিছিল যাচ্ছে, তারপর সরকারের টনক নড়ছে, কমিটি হচ্ছে, কিন্তু সেটা আমার একটা প্রশ্ন যে সেটা আগে হয় না কেন? আমাদের দেশের মানে যেটা ঐতিহ্য সেটা হলো মানে বাধা দিলে তারপরে, হ্যাঁ বাধা দিলে তারপরে, এর আগে না। তো এখানে যেমন ধরেন আমি আপনাকে বলি যে বুয়েটের ছাত্ররা পরশুদিন থেকে শুরু করেছে এবং ওদের এই অবরোধের একটা ধাক্কা আমার উপর দিয়েও গেছে। তাই? হ্যাঁ, সেটা হলো যে আমি টিএসসি ক্রস করার পরে হঠাৎ করে দেখলাম খুব দ্রুত ওরা মিছিল না, পরপর 3টা ব্যারিকেড দিয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ব্যারিকেড দিয়ে দিল, তো তখন তো আর কেউ এদিক ওদিক যেতে পারছে না। তা আমি মাঝখানে পড়ে গেলাম, আমি সাইড দিয়ে গেলাম যে হেঁটে, তারপরে আমার ডেস্টিনেশনে আমি গেলাম। এখন মজার কথা যেটা, সেটা হলো যে এখানে পুলিশ কি করবে? পুলিশ যদি অ্যাকশনে না যেত তাহলে বলা হতো যে পুলিশ নিষ্ক্রিয়। আবার পুলিশ অ্যাকশনে গেলেও ঝামেলা, কারণ পুলিশের চাকরিটাই হলো থ্যাঙ্কলেস জব। তারা ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ। আমি ছাত্রদের ব্যাপারে যেটা বলবো, যে ওরা যে যমুনা অভিমুখে রওনা হলো, এটা তো ওদের দোষ না। কারণ আপনারা তো একাধিক দৃষ্টান্ত দেখিয়েছেন যে যমুনা অভিমুখে গেলে, যমুনার সামনে শুয়ে পড়লে ওখানে
কখনো ঠান্ডা পানি কখনো গরম পানি দেন, দিয়ে আপনারা মানে এটা কি মানে এটাও কি একটা বৈষম্যের জায়গা নাকি? এটা একটা বৈষম্যের জায়গা, অবশ্যই বৈষম্যের জায়গা। কাউকে গরম পানি দিচ্ছেন, কাউকে ঠান্ডা পানি দিচ্ছেন। তো এই যে বৈষম্যের জায়গাটা, তো এখানে যেটা হচ্ছে আপনি দেখেন খেয়াল করে যে ওরা যাচ্ছে, ছাত্ররা জানে যে যমুনা অভিমুখে গেলে ওখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারলে তাদের দাবি মেনে নেবে। আর এটার জন্য দায়ী হলো যমুনা সংশ্লিষ্ট যারা আছেন তারা, কারণ তারা প্রথম থেকেই এত উদারতা দেখিয়েছেন এই মিটিং মিছিলের প্রতি। হ্যাঁ, তখন তারা বুঝতে পারে নাই যে এটা এক সময় অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। বুমেরাং বলে নাকি? বুমেরাং। এটা আসলে তাদের জন্য বুমেরাং হয়েছে। এবং ওই যেটা আমি আপনাকে বললাম, পুলিশ যদি অ্যাকশনে না যায় তাহলে পুলিশকে বলা হবে নিষ্ক্রিয়, পুলিশে অ্যাকশনে গেলে বলা হবে ফ্যাসিবাদের দোসর। পুলিশ কী করবে? এবং যে কারণে আসলে বারবার যে কথাটা আমি বলি যে এখন তো অবশ্য আমরা ইলেকশনের পথেই যাচ্ছি, বারবার যে কথাটা বলি, আজকে যদি 6 মাস আগে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে চলে যেত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি আসতো না। কারণ একটা নির্বাচিত সরকারের অনেক সুযোগ সুবিধা থাকে, যেটা দায়বদ্ধতা থাকে, যেটা এই সরকারের নাই। এবং এই সরকারের নাই দেখেই কিন্তু সবাই চেষ্টা করছে যে এই ফাঁকে কিছু একটা নিয়ে নিতে পারি নাকি, কোন একটা দাবি আদায় করে নিতে পারি, মানে চাইলেই যেহেতু পাওয়া যায়, কখনো কখনো কেউ পায়, তো আমি কেন পাবো না? এবং একটু চাপ দিলেই যদি পাওয়া যায় তাহলে কেন পাবো না? আপনি দেখেন যে কত বড়। কিন্তু রনক হাসান, আপনি কি মনে করেন যে এই যে ছোট্ট একটা শহর, রাজধানী আমাদের দেশের মধ্যে একটা বড় শহর, কিন্তু আয়তনের তুলনায় তো অন্যান্য বিশ্বের রাজধানী শহরের থেকে খুবই ছোট শহর, এখানে যদি কোনো একটি জায়গায় যদি আপনি জাস্ট 5-7 জন মানুষ দাঁড়িয়ে যান রাস্তার মাঝখানে কোনো মোড়ে, বিশেষ করে শাহবাগ একটা একটা কেন্দ্রীয় জায়গা, ওইখানে যখনই কোনো একটা মিছিল বিক্ষোভ বা কেউ দাঁড়ায়, পুরো শহরটা একদম কলাপস হয়ে যায়, আর না নড়ে না চড়ে। তাহলে এই যে মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়, মানুষের দুর্ভোগ হয়, তো এই জায়গাগুলো কি আমরা আগে যেমন ঘটতো এখনও তাই ঘটবে, ভবিষ্যতেও তাই ঘটবে? যদি কেউ পজিটিভ স্টেপ না নেয় তাহলে ভবিষ্যতে তাই ঘটবে। মানুষ গিনিপিগই থাকবে, মানুষ গিনিপিগই থাকবে, এবং ওরা আমাদের নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে। আচ্ছা, কালকে মগবাজারেও তো একই অবস্থা হয়েছিল। মানে বাংলাদেশের যেটা দাঁড়িয়ে গেছে যে কোনো একটা কিছু ছুতা পেলে পরে সেটা নিয়ে হইচই করে মারপিট করে মানে কঠিন একটা অবস্থা করে ফেলা। আর না, যেমন ধরেন আপনার যদি উদাহরণটা দিই, বিএনপি নেতা ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে দুদকের সামনে যে বিক্ষোভটা হলো, গুনে গুনে হয়তো ধরেন 11-12 জন মানুষ, এবং সারাদিন তারা মপ করলেন এবং তারা স্লোগান দিলেন। এখানে কিন্তু কেউ কিছু আমরা বললাম না, এটা ভাবলাম যে এটা গণতান্ত্রিক অধিকার। তা এই অধিকার যদি এস্টাবলিশড হয় তাহলে অন্যরা তো ভাববে যে আমারও তো অধিকার আছে অন্য জায়গায়। অবশ্যই আছে। এখানে হয়তো বা কম ঝামেলার জিনিস ছিল, কিছু হয় নাই, কিন্তু অন্য জায়গায় ঝামেলা হয়ে যেতে পারে, গন্ডগোল হতে পারে, মারামারি হতে পারে। এই যে মানে মুশকিলটা হলো কি যে আমাদের একটা জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। অতীতের ইতিহাস আমাদেরকে ফলো করলেও চলবে না, আমাদেরকে বর্তমান ফেস করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। কিভাবে সুন্দরভাবে যেতে পারি এই নিয়ে হয়তো আলোচনা হবে। আমি জানি না এই প্রকৌশল শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারের কমিটি কাজ শুরু করেছে, পত্রিকার শিরোনাম, কিন্তু কাজ শুরু করলেও বোধ করি তারা তো আন্দোলন বোধহয় স্থগিত করেনি। এবং কালকে পরের দিকে একটা স্লোগান দেখলাম রাতে আর কি, যে তারা বলছে যে এই কমিটি বাতিল হয়ে গেছে। তাই? হ্যাঁ, এরকম একটা স্লোগান দিয়েছে। এটা কতটুকু সত্যি জানি না, কারণ ফেসবুকের সব খবরই কিন্তু সত্য হয় না, ধন্যবাদ। ডাকসু নিয়ে কথা বলি। জি। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ একটি পত্রিকার শিরোনাম, এবং রাকসু নির্বাচন পিছিয়ে গেছে, প্রতিবাদে সেখানে আবার বিক্ষোভ হচ্ছে। 15 তারিখের জায়গায় 28 সেপ্টেম্বর বোধহয় রাকসু নির্বাচন। টিএসসিতে মানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দৃষ্টান্তটা হয়েছে যে আচরণবিধির ক্ষেত্রে যে ব্যানার টাঙানো, ফেস্টুন টাঙানো, বড় বিলবোর্ড করা, এগুলো করা নিষেধ ছিল, সেটা কেউ করেছিল, সেগুলো সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আবার বৈষম্য বিরোধীর মধ্যে বিদ্রোহী প্রার্থীকে নিয়েও কথা হয়েছে, প্রথম আলো শিরোনাম যেমন একটি শিরোনাম হয়েছে। তাহলে আমরা তো একটা খুব স্বপ্ন দেখছি যে ডাকসু, রাকসু, জাকসু নির্বাচনের উপর আমাদের জাতীয় রাজনীতির একটা প্রভাব পড়বে।
অবশ্যই এই প্রভাবটা পড়া উচিত এবং পড়বেই। তবে ডাকসু ইলেকশনটা মানে এই সবগুলোর কথা একসাথে না বলে আমি ডাকসুটাই বলি। ডাকসুটা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায় তাহলে পরে আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরু একটা হবে এবং সেখানে কিন্তু এদের ভূমিকা থাকবে। আর এই যে ডাকসু এবং অন্যান্য জায়গার এই যে পিছানো, হ্যাঁ, আসলে কেন যে পিছিয়ে দিয়ে সুযোগ করে দেয় একটা আন্দোলন করার, সুযোগ করে দেয় একটা প্রতিবাদ সমাবেশ করার, আমি এটা বুঝি না। এটা তো প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরে এগুলো করা হয় এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ইচ্ছাকৃতভাবে। আপনি যেটা বলছেন যে আপনি ভেবে কেন কাজটা করেন, হ্যাঁ, যে এমনভাবে কাজটা করবেন, এমনভাবে দায়িত্ব দিবেন কাউকে, যেটা রাকসুতে যেটা মনে হচ্ছে যে একজনকে দায়িত্ব দেয়, নির্বাচন কমিশনারকে দায়িত্ব। একটা কথা আছে না, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। অনেক নির্বাচনী রোড ম্যাপ আজকে বোধ করি ঘোষণা হবে এবং পত্রপত্রিকার শিরোনাম সেপ্টেম্বরের সংলাপ, ফেব্রুয়ারিতে ভোট, ডিসেম্বরের তফসিল, একটি পত্রিকার শিরোনাম। আবার আরেকটি পত্রিকার শিরোনাম করেছে মুখে বিরোধিতা, প্রস্তুতিতে সরব। তো কাকে মিন করেছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কেউ বলছেন, বিদেশ থেকেও বলছেন যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কিন্তু এই যে রোডম্যাপ ঘোষণা হচ্ছে, আবার কেউ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তারা আবার খুব সরকারের সংশ্লিষ্ট, অনেক ঘনিষ্ঠ। তাহলে বিশ্বাসটা কাকে করব? মানে বিশ্বাসহীনতা কি হচ্ছে না বিশ্বাস করব? আমি বলবো, আমি যতটুকু বুঝি, এটা আমি আগেও বারবার বলেছি যে ইলেকশন বাংলাদেশের জনগণের দাবি, প্রত্যাশা, রাজনীতিকদেরও দাবি। ইলেকশন ফেব্রুয়ারি মাসে হতেই হবে। যদি ফেব্রুয়ারি মাসে না হয় তাহলে কিন্তু এদেশে আর আপনি ইলেকশন পাবেন না। কেন? এর জন্য পাবেন না যে ফেব্রুয়ারিতে না হলে পরে একটার পর একটা অজুহাত আসতে থাকবে এবং তখন এই সরকারের অবস্থা কিন্তু আরও খারাপ হবে। যতটুকু সমালোচনা, যতটুকু অসম্মান হচ্ছে এখন, তার চেয়ে আরও খারাপ হবে। আর ওই যে মুখে প্রতিবাদ আর ভেতরে প্রস্তুতি, এটা ঠিকই আছে। সবাই যেটা চেষ্টা করছে, যদি হয়ে যায় তাহলে তো আমরা পিছিয়ে যাব না। শুধু তাই না, তারা সবাই যেটা চেষ্টা করতেছে যে কি করে আমার সিটটা বাড়ানো যায়। আমি এখন 8টা পাবো, আমি কি করে 80টা পেতে পারি। আরে বাবা, 8 থেকে 80 কি, তো পারলে তো 300 সিটই পেতে চাই। আচ্ছা, কিন্তু বাস্তবতা হলো 8 থেকে 80 যাওয়া যায় না, 8 থেকে 10-12 পর্যন্ত যাওয়া যায়, অথবা 20 যাবে, কিন্তু 80 যাবে না। তো এখন ওটাও চেষ্টা হচ্ছে। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশপ্রেমের বড়ই অভাব। আর আমরা ব্যক্তি স্বার্থটা দেখি। আমরা দেশপ্রেমের কথা বলি, মানে দেশপ্রেমের বড় অভাব আপনি বলছেন, আমরা তো সবাই দেশপ্রেমের কথা বলি, কিন্তু দেশের কথা সত্যিকার অর্থে কেউ চিন্তা করি না। চিন্তা করলে পরে অনেক আগেই ঐক্যমত হতো। আচ্ছা রানা হাসান, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আমি যে প্রশ্নটা আমি শুরুতে করেছিলাম, আমার হঠাৎ করে মনে হলো যে আলোচনাটা কেন হয় না। যুগান্তকারী একটি ছাত্র গণ অভ্যুত্থান ঘটালো আমাদের শিক্ষার্থীরা, এবং এটা ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু শিক্ষার্থীদের মধ্যেই এখন যে আন্দোলনের এই যে প্রক্রিয়া চলছে, বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, ডিপ্লোমা শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই যে আন্দোলনের জায়গায় ছাত্রদের নেতৃত্বে দল যে গঠিত হলো, তাদের প্রতি তো আমাদের একটা প্রত্যাশা ছিল যে তারা এটার দিকে একটু নজর দেবে, বা তারা একটু দেখভাল করবে, বা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি কি দেখেন তারা কি কিছু ব্যাপার করে? আমি সেটা দেখি না, এবং আমি যে কথাটা আবারও বলছি, আপনার কাছে আপেক্ষিকভাবে হয়তোবা মনে হচ্ছে যে সবাই খুব দেশপ্রেম করে, কিন্তু দেশপ্রেমের দও আমাদের ভেতরে নাই। যেই কারণে আমরা কিন্তু ব্যক্তি স্বার্থের উপরে ঊর্ধ্বে, দলীয় স্বার্থের উপরে উঠে দেশের স্বার্থটাকে দেখি না। দেশের স্বার্থটাকে যদি আমরা দেখতাম, সেভাবে লালন করতাম, পালন করতাম, তাহলে কিন্তু আজকে দেশে এই অবস্থা হতো না। আমাদের খুব সোজা সাপটা বলতে গেলে যে এই একটা জায়গায় আমাদের প্রচণ্ড অভাব। যতই বলেন আপনি, আমাদের দলীয় স্বার্থ ঠিক আছে, ব্যক্তি স্বার্থ ঠিক আছে, আপনি যাই বলেন না, তালগাছ আমার। বিচার মানে তালগাছ আমার।
গাছের প্রসঙ্গ যেহেতু উঠলো, একটু যা গাছ নিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপ করি। একটি পত্রিকার শিরোনাম হয়েছে প্যারাবন কেটে ব্যবসা ঘূর্ণিঝড় ঠেকাবে কে। প্যারাবন বা সুন্দরবন, গাছগাছালি, এটা কিন্তু আমাদের পরিবেশ, বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করে। সুন্দরবন যদি আমাদের না থাকতো তাহলে যে ঘূর্ণিঝড় কিভাবে আমাদেরকে রক্ষা করে সেটা কিন্তু আমরা বুঝতাম না। তো এই যে প্যারাবন কেটে কেটে ব্যবসা হচ্ছে, প্রকাশ্যে ব্যবসা হচ্ছে, লিখছে ঘূর্ণিঝড় ঠেকাবে কে, ঠেকাবে কি হবে, কেন হচ্ছে? ওই যে একটু আগে আপনি যে কথা বললাম, দেশপ্রেম। আমার যদি দেশপ্রেম থাকতো তাহলে আমি ঘূর্ণিঝড় ঠেকানোর জন্যে এই প্যারাবন কাটতাম না, বরঞ্চ আরো কিছু নতুন গাছ লাগাতাম। সাদা পাথর নিয়ে কি হলো দেখলেন তো, মানে সেই পাথর আবার এলো। মানে এইটাতে অনেকে বলে যে আমরা ইচ্ছে করলে সবই পারি, পাথর চলে গেল, আবার পাথর আনলাম, যদিও সব পাথর আসেনি, সব আসেনি, যতটুকু আসে এটাই যথেষ্ট, হেঁটে আসেনি। কিন্তু দেখেন যে তাহলে আমরা তো, যেমন আমার এক্সটেন্সিভলি ঘোরা আছে এই সমস্ত এলাকাগুলো। আচ্ছা, উড়িচরের ঘটনার পর, মানে ঘূর্ণিঝড়ের পরেও গেছি, 91-এর পরেও গেছি। গাছের কোনো বিকল্প নাই এই ন্যাচারাল ক্যালামিটি থেকে রক্ষা করার। একমাত্র গাছ পারে ন্যাচারাল ক্যালামিটি থেকে বসতি, জনগণ, এলাকা রক্ষা করতে। প্রসঙ্গক্রমে বলি, আমাদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, উনি তো অলরেডি একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন যে প্রতি জায়গায় গাছ লাগাচ্ছেন, তার নেতৃত্বে, তার প্রতিষ্ঠানের নেতৃত্বে, চ্যানেল আইয়ের নেতৃত্বে গাছ লাগাচ্ছেন। এবং এই আলোচনাটা কেন শুনলাম, যে এই সঠিক সময়ে গাছ যদি লাগান আপনি, আপনার কিন্তু কোনো ক্ষতি নেই, বরঞ্চ গাছ আপনাকে শুধু প্রাকৃতিক বিপর্যয় থেকে না, আপনাকে স্বাস্থ্য থেকে শুরু করে সুরক্ষা থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু আপনাকে একটা কি বলবো, ন্যাচারাল ব্যালেন্স তৈরি করে। এটা তো অবশ্যই। এবং আমি মুকিত বাবুকে মানে ধন্যবাদ জানাই, কারণ হলো উনি সত্যি একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। এটা কতটুকু করতে পারবেন তা আমি জানি না। আমার কাছে মনে হয় উনি যেসব জায়গায় তার নেতৃত্বে, তার প্রতিষ্ঠানের নেতৃত্বে, চ্যানেলের নেতৃত্বে যে জায়গাগুলোতে গাছ লাগানো হচ্ছে, সেই গাছগুলো যদি আর 10 বছর পরে বড় হয়ে যায় তাহলে তো একটা জায়গা তৈরি হবে। আমি এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে উনি তো লাগিয়ে চলে আসলেন। আমাদের দেশে প্রবলেম হলো প্রতি বছর অন্তত 1.5-2 কোটি গাছ। আমার ধারণা এই প্রতিষ্ঠানটি তারা ওই দেখভালও করবে যে গাছগুলো পরিচর্যা হবে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে দেখভাল করলে পরে ঠিক আছে, কিন্তু 1.5-2 কোটি গাছ লাগানো হয়, বছর শেষে থাকে কয়টা? আমরাও কিন্তু রোটারি ক্লাব থেকে এই অল্প কয়েকদিন আগে শ্রীপুরে বেশ কিছু গাছ লাগিয়ে এসেছি। দেখভাল করার জায়গা থাকবে সেই জায়গায়। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, গাছের কথা উঠলো, প্রকৃতি রক্ষায় গাছ যদি না থাকে তাহলে তো প্রকৃতি শূন্য হয়ে যাবে, একেবারে খা মরুভূমি হয়ে যাবে। ব্যাপারটা কেমন দাঁড়াবে? না, এটা ভাবা যায় না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।